সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা আজকে কথা বলবো শেয়ারে যে প্লট এবং সেটার উপরে যে ফ্ল্যাট, এইটা তৈরির যে কনসেপ্টটা, অর্থাৎ আমরা এক কথায় যদি বলি যে শেয়ারে বিল্ডিং কেনা, আরেকটা হচ্ছে ডেভেলপার কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কেনা। এই দুটোর মাঝখানে যে বিষয়গুলো আমাদেরকে ভাবাচ্ছে বা কোনটা কিনলে আমি বেশি বেনিফিট পাচ্ছি ফাইন্যান্সিয়ালি, অথবা আমি আমার ইনভেস্টমেন্টটাকে সিকিউর করছি কিভাবে, এই দুইটা কম্পেয়ার করার আজকে আমরা এই এপিসোডে চেষ্টা করব। আমরা দেখব কোনটাতে কোন ধরনের ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা থেকে কিভাবে আমরা সমাধান খুঁজব। চলুন তাহলে মূল পর্বে যাই। আমরা দেখছি যে ডেভেলপার কোম্পানিগুলো যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফ্ল্যাট সেল করে সেটা হচ্ছে যে ডেভেলপার কোম্পানি কোনো একটা ল্যান্ড ওনারের সাথে জয়েন্ট ভেঞ্চারে একটা এগ্রিমেন্ট করে, সেখান থেকে ল্যান্ড ওনার তাকে পাওয়ার দেয় এবং এই পাওয়ারের বলে সে একটা বিল্ডিং করে এবং রেশিও ডিস্ট্রিবিউট করে। ধরেন 50-50 হতে পারে, 30-70 হতে পারে, এটা ডিপেন্ড করে কোন এরিয়া এবং কী টাইপের বিল্ডিং করছে। সেটা রেসিডেন্সিয়াল হতে পারে, কমার্শিয়াল হতে পারে, আরও অনেক প্রোগ্রাম আছে, সে বিষয়ে আমরা যাব না। আমরা শুধু দেখব যে ডেভেলপার কোম্পানি এবং ল্যান্ড ওনারের মধ্যে যে ডিস্ট্রিবিউশনটা হয় সেখানে একটা টাইম ফ্রেম থাকে, সেই টাইমের মধ্যে ল্যান্ড ওনার তার যে অংশটুকু সেটা ফেরত পাবে। তার মানে এই বিল্ডিংটা যে তৈরি হচ্ছে তারপরে যে ভাগটা হলো, ল্যান্ড ওনার একটা অংশ পেল এবং ডেভেলপার একটা অংশ পেল, এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ব্যবস্থাটা কমপ্লিট করতে হবে। এবং এখানে ডেভেলপার কোম্পানিতে যারা বিনিয়োগ করছে, মানে ফ্ল্যাট কিনছে, তারাও কিন্তু তার নির্ধারিত ফ্ল্যাটটা বুঝে পাবে, এটাই সিস্টেম। আমরা এই প্রক্রিয়ার মধ্যে কিছু ঘাটতি দেখতে পাই। এখানে দেখা যাচ্ছে যে অনেকে ইনভেস্ট করছে, পুরো টাকা দেয়া হয়ে যাচ্ছে, কিন্তু ফ্ল্যাটটা নির্ধারিত সময়ে আসছে না, অথবা মর্টগেজ অপশনটা ওপেন থাকার কারণে ডেভেলপার কোম্পানি কনস্ট্রাকশনের জন্য একটা কি করে, ব্যাংকে মর্টগেজ করে। সেই মর্টগেজটা তার নিয়ম হচ্ছে যে ক্লায়েন্টের কাছে বিক্রি করে সেই টাকাটা সে ব্যাংকে অ্যাডজাস্ট করবে এবং এই মর্টগেজ অপশনটাকে ক্লিয়ার করে দেবে। তো এখানেও আমরা একটা ঘাটতি দেখতে পাই। তার মানে বড় বড় দুটো জায়গা আছে যেখানে আপনার মনোযোগ দেওয়ার বিষয় আছে। একটা হচ্ছে আপনি এই ডেভেলপার এবং ল্যান্ড ওনারের মধ্যে যে চুক্তিটা, সেই চুক্তির বাজে কোনো প্র্যাকটিস হচ্ছে কিনা, মানে এখানে ল্যান্ড ওনার থেকে আসলে মর্টগেজ অপশনটা ডেভেলপার নিয়েছে এবং ডেভেলপার এটাকে নর্মালি যে প্র্যাকটিসটা সেটার বাইরে যে ব্যাড প্র্যাকটিস করছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই ফান্ডের টাকাকে অন্য একটা ফান্ডে, তার মানে অন্য একটা প্রজেক্টে বিনিয়োগ করেছেন, অথবা আপনার পার্সোনাল কাজে ইউজ করেছেন, যে কারণে আপনার নির্ধারিত সময়ের মধ্যে বিল্ডিংটা তৈরি হচ্ছে না। সে কারণে দেখা যাচ্ছে যে যিনি ইনভেস্ট করেছেন তিনি একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন। ঝুঁকিটা কি হতে পারে? ধরেন এই প্রপার্টিটা সে ব্যাংক লোনে কিনেছে, তার মানে সে চিন্তা করছে যে 2 বছরের মধ্যে আমি ফ্ল্যাটে উঠে যাব, অথবা 2.5 বছরের মধ্যে ফ্ল্যাটে উঠে যাব, কিন্তু দেখা যাচ্ছে যে এটা রেডি হতে আরও 1 বছর বা 6 মাস বা আরও বেশি লাগতে পারে। তখন কি হয়, ব্যাংকের ইন্টারেস্ট সহ টাকা যে কিস্তিটা সেটা দেয়া শুরু হয়ে গেছে, তখন ক্লায়েন্ট কিন্তু একটা চাপে পড়ে যায়। এই বিষয়গুলো থেকেই অনাস্থার তৈরি হয়েছে এবং ক্লায়েন্টরা যারা ফ্ল্যাট কিনছে তারাও কিন্তু বিকল্প ব্যবস্থা একটা দেখার চিন্তা করছিল বা খুঁজছিল। সেই সময় এসে এই যে শেয়ার কনসেপ্টটা, শেয়ারে জমি কিনে সেটার উপরে বিল্ডিং করার কনসেপ্টটা বাংলাদেশে আমরা বলবো যে অনেকটা মানুষ আস্থার জায়গা খুঁজে পাচ্ছে। এখানে কি হয়, এখানে একটা যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আপনার বিনিয়োগটা আপনার কন্ট্রোলে থাকছে, কিন্তু যে ব্যবস্থাপনায় এই বিল্ডিংটা তৈরি হচ্ছে সেটার মধ্যে কিছুটা আমরা অব্যবস্থাপনা দেখতে পাই। কি সেটা? যারা এই উদ্যোগটা নিচ্ছে, এই শেয়ার কনসেপ্টের বিজনেসটা কিভাবে তৈরি হচ্ছে, ধরেন 1 জন 2 জন বা 3 জন উদ্যোক্তা মিলে একটা জমির বায়না করছে। সেই বায়নাটার সময়কাল 3 মাস 6 মাস পর্যন্ত নিচ্ছে, যে সময়ের মধ্যে রেজিস্ট্রিটা হবে। এই সময়ের মধ্যে তারা কি করছে যে এই প্রপার্টির মধ্যে, এই ল্যান্ডের মধ্যে আমি কত তলা বিল্ডিং করব, কত ইউনিট করব, এটা একটা বিজনেস প্ল্যান তারা তৈরি করছে এবং সেই অনুযায়ী তারা মার্কেটে এই ধরনের শেয়ার হোল্ডারকে এই বিল্ডিংয়ে বিনিয়োগ করার
আগ্রহ দেখাচ্ছে অথবা মার্কেটিং করছে। এটা হলো শেয়ারের কনসেপ্ট। তো যারা এই বিনিয়োগটা করছে তারা প্রথমে ল্যান্ডে বিনিয়োগ করছে, তার মানে ধরেন 32টা ইউনিট হবে বা 30টা ইউনিট হবে, একটা 10 কাঠার জমিকে 30 দিয়ে ভাগ করে যতটুকু জমি পাওয়া যাচ্ছে সেই জমিটা সে পেমেন্ট করে রেজিস্ট্রি করে নিচ্ছে। তাহলে তার প্রথম কনফিডেন্সটা আসছে যে আমি আমার টাকা দিয়ে ল্যান্ডের মালিক হলাম। এর পরের কনসেপ্টটা হচ্ছে যে এই সেকেন্ড ফেজে এসে বিল্ডিংয়ের জন্য একটা মূল্য নির্ধারণ করা হচ্ছে, সেটা হচ্ছে স্কোয়ার ফিটে হতে পারে, অ্যাট অ্যাকচুয়াল কস্টের উপরে হতে পারে। এইরকম একটা যে কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যিনি বিনিয়োগ করবেন তিনি টাকা দিচ্ছেন এবং যারা উদ্যোক্তা তারা বিল্ডিংটা রেডি করে দিয়ে তাদের হাতে দিয়ে চলে যাচ্ছেন। এখানে যে কথাগুলো আসছে বা অন্যান্যদের কাছ থেকে যে কমপ্লেনটা আসছে সেটা হচ্ছে যে আপনি যখন রেজিস্ট্রি করলেন তখন কিন্তু আপনি শুধুমাত্র জমির মালিক হলেন, এবং সেকেন্ড ফেজে এসে কি হয়, এই যে 30 জন 20 জন যারা এখানে বিনিয়োগ করেছে শেয়ার হোল্ডার হলো, তারা কিন্তু বন্টননামা একটা দলিলের মধ্য দিয়ে ফ্ল্যাটের মালিকানাটা একদম রেজিস্টার্ড করে নেবেন। কিন্তু দেখা যায় শেষ পর্যায়ে এসে যারা উদ্যোক্তা এবং যারা বিনিয়োগ করছেন তাদের মধ্যে সম্পর্কের ঘাটতি হতে পারে অথবা আনপ্রফেশনাল কিছু অ্যাক্টিভিটিসের কারণে এই রিলেশনটা আর কন্টিনিউ করে না। তখন কিন্তু ওই যে শেষ সময়ের যে বন্টননামা দলিলটা এটা আর হয় না, এবং এটা না হওয়ার কারণে আপনি কি হলেন, আপনি হয়তো 50 লাখ 60 লাখ 70 লাখ টাকা আপনি এই ল্যান্ড এবং ফ্ল্যাটে বিনিয়োগ করলেন, কিন্তু আপনি শুধুমাত্র ল্যান্ডের একটা দলিল নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে, যেটার কারণে আপনি ব্যাংকের ফাইন্যান্সটা পাওয়াটা কঠিন হয়ে যাবে, নিয়ম কানুনের বেড়াজালে আটকে যাবেন। অথবা আপনি অন্যের কাছে যখন এই প্রপার্টিটা সেল করবেন তখন কিন্তু এই শুধু দলিলটাই আপনি লিখে দিতে পারবেন, তাকে আসলে নামকাও আসতে দলিল এবং ফ্ল্যাট দুইটাই এই দলিলের বলে মালিকানা ট্রান্সফার হবে, যেটা আইনের দৃষ্টিতে পূর্ণাঙ্গ হলো না। বা নাম জারি করার ক্ষেত্রেও এখানে একটা, যেটাকে আমরা মিউটেশন বলি, সেখানেও একটা প্রবলেম তৈরি হতে পারে। এই দুই দিকে যে ব্যালেন্সটা এবং যে প্রবলেমগুলো সেগুলোকে আপনার মাথায় থাকতে হবে, যে আপনি যখন শুধুমাত্র টাকা বিনিয়োগ করে একটা ফ্ল্যাট পাচ্ছেন বা জমির মালিকানা পাচ্ছেন, এটা আপনার মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে দীর্ঘমেয়াদী আপনাকে চিন্তা করতে হবে, যে সেটা ডেভেলপারের কাছেই আপনি বিনিয়োগ করেন অথবা শেয়ারেই বিনিয়োগ করেন। দুই ক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে শুধু আপনি এই যে ফ্ল্যাটটা যে বুঝে পেলেন সেটা দিয়ে আপনার মালিকানাটা পূর্ণাঙ্গ হচ্ছে না। আপনার নামে দলিল হতে হবে, সেটা রেজিস্টার্ড দলিল হতে হবে। আপনার নামে খাজনা হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাটলিস্ট 2টা নামজারি করতে হবে, একটা সিটি কর্পোরেশন বা পৌরসভায়, আর একটা হচ্ছে ভূমি অফিসে, যেখানে ইয়ারলি ট্যাক্সটা দিয়ে আপনি ওই আগের যে মালিক তার থেকে নামটা ট্রান্সফার করে নিজের নামে করে নেবেন, তাহলে এই টোটাল প্রক্রিয়াটা পূর্ণাঙ্গ হবে। আমাদের যারা বিনিয়োগ করবেন তাদেরকে আমরা সব সময় সহায়তা করতে চাই। আমরা মনে করি যে আপনার বিনিয়োগটা কোনোভাবে যেন ঝুঁকিতে না পড়ে। আপনি যখন কোনো ফ্ল্যাট কিনবেন বা কোনো শেয়ারের মালিক হবেন তখন এই বিষয়গুলো, এই প্রবলেমগুলো মাথায় রেখে আপনি এটার পূর্ণাঙ্গ সলিউশন যদি তারা দিতে না পারে, যাদের কাছ থেকে আপনি ফ্ল্যাটটা কিনবেন বা জমির অংশে ফ্ল্যাটটার মালিক হবেন, তাদের থেকে আপনারা একটু বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, যে নিশ্চয়ই এখানে ভালো লোক যেমন আছে খারাপ লোকের সংখ্যাও আছে। তাহলে ভালো এবং খারাপ এই দুই উদ্যোক্তাকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং সঠিক সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব আপনার। সহায়তার জন্য বিভিন্ন আমরা যারা প্রপার্টিতে এই ধরনের সলিউশন দিচ্ছি বা আপনাদের পাশে থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করছি। প্রপার্টি চ্যানেল এই টোটাল বিষয়টা নিয়ে একটা কাজ করছে, যেখানে প্রপার্টি ভেটিং আছে, যেখানে আপনার বিনিয়োগটা ঝুঁকিতে যাচ্ছে কিনা অথবা আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা, এই টোটাল ব্যাপারটা আমাদের এক্সপার্টরা সুন্দরভাবে ভিজিট করে ইঞ্জিনিয়ার দিয়ে আপনার অ্যাপ্রুভ ড্রয়িংটা চেক করে আমরা একটা টোটাল সলিউশন দেওয়ার চেষ্টা করছি। শুধুমাত্র আমি মনে করি না যে আমরাই দিচ্ছি, এখানে লয়াররাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা তাদের সাজেশন নিতে পারেন, অথবা প্রপার্টির কাগজপত্র বোঝে এবং কনস্ট্রাকশন বোঝে এরকম আপনার যদি খুব কাছের কেউ আত্মীয় স্বজনও থাকে, তারও কিন্তু আপনি সাজেশনটা নিতে পারেন। আমরা
একটা জিনিস নিশ্চিত করতে চাই, আপনার বিনিয়োগটা কোনোভাবেই যেন ঝুঁকির মধ্যে না পড়ে এবং এই যে ইনভেস্টমেন্টটা সেটা যেন ভবিষ্যতে আপনার সহায়ক হয়, আপনার দুঃসময়ে যেন এই বিনিয়োগটা আপনার যে হেল্প হয়, অর্থাৎ আপনি যখন যদি এটাকে সেল করেন সেই সেল করার ক্ষেত্রে যেন কোনো ধরনের ঝামেলা না হয় এবং মার্কেট প্রাইসে যেন আপনি সেল করে আপনার যে প্রবলেমটা সেটা সলভ করতে পারেন। আশা করি এই আলোচনাটা আপনার সিদ্ধান্ত নিতে কাজে লাগবে। আগামীতে আবার কথা হবে। ভালো থাকবেন।